দর্শক, ইসলামী ব্যাংক প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপারসন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আপনাকে স্বাগত আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথমে যে ইস্যুতে আসতে চাচ্ছি, ইসলামী ব্যাংক নিয়ে টানা দীর্ঘদিন ধরেই, প্রায় মাসখানেক ধরেই একটা উত্তেজনা তৈরি হয়েছে। ঈদের পর থেকেই মূলত উত্তেজনাটা আরও বেড়েছে। গ্রাহকরা আন্দোলন করছিল, গ্রাহকরা দাবি করছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক একটা পদক্ষেপ নিয়েছে। চেয়ারম্যান অপসারণ করা হয়েছে এবং পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে। নতুন পর্ষদ গঠন করা হবে সেটাও বলা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকে দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে। আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের কি করণীয় ইসলামী ব্যাংক নিয়ে? বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে ইসলামী ব্যাংক নিয়ে যেটা করা উচিত, তাদের খুবই সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কারণটা হচ্ছে 2024 সালের পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে দেখতে পেলাম যে 3 জন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। এই 3 জন চেয়ারম্যানের কেউই আসলে মেয়াদ পুরো করতে পারলেন না। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যিনি প্রধান সিইও, এরকমও কিন্তু একাধিক ব্যক্তিবর্গ আসলে পরিবর্তন হয়েছে। তো এই ধরনের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো একে একে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেই নিয়োগের কোনো ধারাবাহিকতা থাকছে না, এটা কিন্তু মূলত বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা, মান, এটা নিয়ে কিন্তু আসলে জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি কিন্তু আসলে চলে আসতেছে। কারণটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটা কিন্তু সত্যিকার অর্থে খুবই সেন্সিটিভ একটি অর্গানাইজেশন। বাংলাদেশের অনেক ধর্মবিশ্বাসী মানুষ, বিশেষ করে যারা সুদভিত্তিক সমাজ ব্যবস্থায় চান না, তারা কিন্তু আসলে এই ব্যাংকের মাধ্যমে তারা তাদের আমানত রক্ষা করেন, এখান থেকে তারা বিনিয়োগ গ্রহণ করেন। এবং হচ্ছে আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং এই ইসলামী ব্যাংকের কিন্তু অনস্বীকার্য অবদান রয়েছে। বিশেষ করে প্রবাসী আয় এর যে পরিমাণ আসে তার উল্লেখযোগ্য অংশ আমরা যদি পরিসংখ্যান দেখি, প্রায় 1/3 কিন্তু প্রায় কাছাকাছি এই ইসলামী ব্যাংকের মাধ্যমে কিন্তু আসে। তো এরকম একটি বৃহৎ ব্যাংক, প্রথম প্রজন্মের একটি ব্যাংক, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ব্যাংক, এই ধরনের ব্যাংককে নিয়ে বাংলাদেশ ব্যাংকের খুব বেশি মাত্রায় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রিক যে টানা হেঁচড়া, এটা আসলে জনগণের মধ্যে, বিশেষ করে যারা সম্মানিত আমানতকারী আছেন, গ্রাহকরা যারা আছেন, তাদের মনের মধ্যে কিন্তু আসলে একটি রং সিগন্যাল কিন্তু চলে যায়। আমরা যেটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আশা করি যে এই ব্যাংকটা কিন্তু তুলনামূলকভাবে ভালো করছিল। 2024 সালের পট পরিবর্তনের পরে যে কয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলো, তার মধ্যে ইসলামী ব্যাংক কিন্তু অন্যতম ছিল। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে ইসলামী ব্যাংকের ঘুরে দাঁড়াতে খুব বেশি কিন্তু সময় লাগে নেই। কারণটা হচ্ছে প্রবাসী আয় আসা শুরু করলো এবং হচ্ছে এখানকার যারা আমানতকারী ছিলেন তারাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে এই ব্যাংকটি হয়তো ঘুরে দাঁড়াবে। তারল্য সংকট যেটা ছিল, এটা কিন্তু তারা ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। তো সুতরাং বাংলাদেশ ব্যাংক তথা সরকারের উচিত ছিল এই ব্যাংকটি যাতে এই ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়াটা ছিল সেখানে সহযোগীর ভূমিকায় আসা। আমরা মনে করি বাংলাদেশ ব্যাংক সেই ভূমিকাতে আছে। এই মুহূর্তে যে তারা পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে, সদ্য যে নিয়োজিত চেয়ারম্যান ছিলেন তাকেও অপসারণ করা হয়েছে, একজন প্রশাসক যে নামেই বলা হোক না কেন এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা যে জনগণের আস্থা বা গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া এবং হচ্ছে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন, এখানে সুশাসনের যে ঘাটতির কথা আমরা বলে আসছি বা দেখে আসছি, সেটা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক তথা সরকার এদেরকে একটি সহযোগীর ভূমিকায় যদি আসে, আমার কাছে মনে হয় জনগণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এই সদ্য অপসারণ করা চেয়ারম্যানকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল, সে তো অল্প দিনের জন্য নিয়োগ পেয়েছেন এবং তিনি অফিসও করতে পারেননি। তাকে নিয়োগ দেওয়ার পরে বাংলাদেশ ব্যাংক থেকেও বলা হয়েছিল যে তিনি যোগ্য ব্যক্তি এবং সে ডিজার্ভ করে এই পোস্টটা, কিন্তু এটাকে গ্রাহকরা মেনে নিতে পারেনি এবং গ্রাহকদের পক্ষ থেকে যে সম্মিলিত যে গ্রাহক ছিল, গ্রাহক ফোরাম, সচেতন গ্রাহক ফোরামের যে ব্যানারে আন্দোলন হচ্ছিল, তাদের পক্ষ থেকে দাবি ছিল যে তিনি এর আগে আওয়ামী লীগের সময় দুর্নীতিতে বা সুবিধাভোগী তিনি ছিলেন। তো সমস্ত কিছু যখন একটা বিতর্ক সৃষ্টি করছিল, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে জাস্টিফাই করলো যে না, তিনি যোগ্য ব্যক্তি।
তো এখন এসে যখন নতুন করে আবার একজন চেয়ারম্যান নিয়োগ দিতে হবে বা নতুন করে পর্ষদ গঠন করা হবে, এখন কেন্দ্রীয় ব্যাংক কি কি পদক্ষেপ নিতে পারে বা কোন মানুষগুলোকে খুঁজে নিয়ে হয়তো বা দেখুন, বুদ্ধিমানের কাজ হবে? বাংলাদেশ ব্যাংকের এখানে অবারিত ক্ষমতা দেওয়া আছে, ব্যাংক কোম্পানি আইনে তাদেরকে এই ক্ষমতা দেওয়া আছে। যোগ্য ব্যক্তি বাছাই করা, তাদেরকে পদায়ন এবং তাদেরকে সহযোগিতা করা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান কাজ। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম, আমরা দেখুন ব্যক্তি খুরশিদ আলম সাহেব, যিনি এই মুহূর্তে পদত্যাগ করে চলে গিয়েছেন, সর্বশেষ নিয়োজিত চেয়ারম্যান, তো ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে আমাদের কোনো প্রশ্ন থাকা উচিত না। কিন্তু যেহেতু ইতিপূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে অপসারিত হয়েছিলেন, চলে যেতে বাধ্য হয়েছিলেন, এই ধরনের একজন প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংক কেনই বা নিয়োগ দিলেন? এবং আপনি ঠিক বলেছেন যে ওই সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বা তাদের পক্ষ থেকে কিন্তু তার পক্ষেও একটা অবস্থান নেওয়া হয়েছিল। তবে এটাও সত্যি যে যারা গ্রাহকদের কিন্তু আসলে দেখার বিষয়টা হচ্ছে ব্যাংকের তাদের যে আমানত সেটা সুরক্ষা আছে কিনা, সুরক্ষিত আছে কিনা, এখানে ঝুঁকিটা কম কিনা। ইতিপূর্বে যে সমস্ত তছরূপ হয়েছে, এই ব্যাংকিং ব্যবস্থা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, সেটার একটু সেফগার্ড হিসেবে ভূমিকা রাখা। কিন্তু এটাই সত্যি যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই কিন্তু ডরায়। এরকম একটি বাস্তবতায় ইসলামী ব্যাংকের যে সম্মানিত গ্রাহকরা আছেন, তারা হয়তো খুব বেশি আস্থা রাখতে পারেন নাই। আপনি যেটা বলছিলেন যে এ বিশেষ ব্যক্তি যিনি খুরশিদ আলম সাহেব, উনি বিগত সরকারের সময় সুবিধাভোগী ছিলেন এবং যে কোনো একটা পর্যায়ে বাংলাদেশ ব্যাংক থেকে তিনি অপসারিত হয়েছিলেন বা চলে যেতে বাধ্য হয়েছিলেন। তো দেশে তো অনেক মানুষ আছে, বাংলাদেশ ব্যাংক এর সক্ষমতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা এখনও ব্যক্তি হিসেবে আমরা এখনও বিশ্বাস করি যে বাংলাদেশ ব্যাংকের এই সক্ষমতা আছে। দেশে অনেক যোগ্য ব্যক্তি আছে, নিবেদিত প্রাণ আছে, যারা হচ্ছে নিষ্ঠার সাথে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে চান। এবং বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে সুশাসনের ঘাটতি এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি, সেই ঘাটতি পূরণের জন্য এখানে দেখুন খুব বেশি হস্তক্ষেপ কিন্তু বেসরকারি খাতে বাংলাদেশের বর্তমানে যে সরকার আছে তারা কিন্তু আসলে তাদের মূলনীতিতে নাই। আমরা দেখেছি 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল, তারা কিন্তু প্রাইভেটাইজেশনের উদ্যোগ নিয়েছিল। এর পূর্বেও এই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু প্রাইভেটাইজেশন খুব বড় ধরনের একটা অগ্রগতি সাধিত হয়েছিল। বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া সুতরাং হয়েছিল এখানে এত বেশি মাত্রায় যে হস্তক্ষেপ রেগুলেশন, এই রেগুলেশন থেকে রেগুলেট হবে, কিন্তু যাতে এটা এত বেশি মাত্রায় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নেওয়া যায়। পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত গ্রহণের আগেই যাতে হয়, সিদ্ধান্ত গ্রহণের পরে সরকার যদি পিছিয়ে আসে বা সরকারের অন্যতম একটি বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রের প্রতিষ্ঠান, এরা যদি সিদ্ধান্তের অদক্ষতার পরিচয় দেয়, এটা কিন্তু আলটিমেটলি সরকারের জন্য খুব বেশি ভালো বয়ে কিছু আনবে না। যদি একটু গ্রাহকদের আস্থার প্রসঙ্গে আসে, আপনি বলছিলেন 24-এর অভ্যুত্থানের পরে ইসলামী ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এই সংকটের কারণে, এই গ্রাহকদের অনাস্থার কারণে দেখা যাচ্ছে প্রত্যেক দিনই ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা অর্থ উত্তোলন করে নিচ্ছেন এবং একটা তারল্য সংকটে ইসলামী ব্যাংক পড়ছে। এবং যে ব্যাংক এক সময় শক্তিশালী একটা বেসরকারি ব্যাংক ছিল, সেই ব্যাংকে এখন বাংলাদেশের ব্যাংকের কাছ থেকে অর্থ সহায়তা নিতে হচ্ছে, তারল্য সহায়তা নিতে হচ্ছে। তো এই আস্থা যদি ফিরে না আসে, গ্রাহকদের অনাস্থা যদি এইভাবে চলতে থাকে, তাহলে কি ধরনের বেকায়দায় পড়তে পারে একটি ব্যাংক? না, একেবারেই বেকায়দায় তো পড়েছে বলেই আমরা দেখতেই পাচ্ছি। কারণটা হচ্ছে গতকালকেও আমরা যতটুকু শুনেছি আপনাদের মাধ্যমে, পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে, প্রায় 2,500 কোটি টাকা এখানে আবার নতুন করে সহায়তা দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু আসলে খেয়াল করেছিলাম যে 24-এর পরে বাংলাদেশ ব্যাংক কিন্তু লিকুইডিটি ক্রাইসিস যেটা, এটা এই ধরনের পরিস্থিতি কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল। তো সুতরাং নতুন করে যখন এই সিদ্ধান্তের বেড়াজালে আবদ্ধ হয়ে গেল, জাতীয় সংসদেও এই ব্যাংকটিকে নিয়ে নানা ধরনের কথাবার্তা আসলো, এরকম গ্রাহকরা তখন কিন্তু আসলে ভয়ে ভীত হয়ে তারা একদিনে কয়েক হাজার কোটি টাকা হয়তো তুলে নিয়ে যাচ্ছে, কয়েকশো কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে। ব্যাংক কিন্তু আসলে পরিচালিত হয় আমানতকারীদের তহবিল দ্বারা। এখানে মালিকপক্ষের মূলধন কত? 10-12% থাকে বড়জোর। এখানে 90% ভাগ মানে তহবিল, লোনেবল ফান্ড যেটা আছে, ঋণদানযোগ্য তহবিল, বিনিয়োগযোগ্য তহবিল, এরা তো সাধারণ আমানতকারীদের তহবিল। আমানতকারীরা যদি আস্থায় না আসে, আমানতকারীরা যদি ব্যাংকমুখী না হয়, আমানতকারীরা যদি চিন্তা করে, তাদের মনের মধ্যে একটু হলেও শঙ্কার পরিবেশ সৃষ্টি হয় যে ইতিপূর্বে যে ধরনের লুটপাট হয়েছে এ ধরনের পরিবেশ আবার ফিরে আসতে পারে, যে ধরনের এক ধরনের শঙ্কার কথা
আমরা হয়তো এই মুহূর্তে মানে আমানতকারীরা যেটা হয়তো চিন্তা করছেন, হয়তো এই কারণে হয়তো এখান থেকে তারা ব্যাংক রান পরিস্থিতি বা আমানত উইথড্র করছেন। তো এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য সরকারের উচিত হবে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মনোযোগ দেওয়া, এবং তার প্রাথমিক ধাপই হবে এখানে এমন দক্ষ যোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া, এবং সেটা যাতে মানে সিদ্ধান্ত গ্রহণের আগেই যাতে বাদ-বিচার করা হয়। পরীক্ষা নিরীক্ষা যা করার কাকে দেবে কাকে দেবে না, কিন্তু একবার যখন দেওয়া হয়, কারণটা হচ্ছে 2 বছরের মধ্যে 3 জন চেয়ারম্যান বদল করা, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া, এটা কিন্তু আসলে জনগণের কাছে, তথা আমরা এটাও খেয়াল করেছি যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যারা আছে তাদের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তো সুতরাং আমরা যারা ব্যাংক সংশ্লিষ্ট আছি, ব্যক্তি বা ব্যক্তিবর্গ, একাডেমিশিয়ান, গ্রাহক, সকলের সহযোগিতা নিয়ে কিন্তু আসলে এই ব্যাংকিং ব্যবস্থাটা ঘুরে দাঁড়াতে সক্ষম হতে পারে। সরকার এখানে সহায়কের ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা রাখি। গ্রাহকদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান এই সময়ে? ব্যাংকের পাশে থাকা বা ব্যাংকের উপরে আস্থা রাখার জন্য গ্রাহকদের পক্ষ থেকে কি করা যেতে পারে? গ্রাহকদের প্রথম যেটা হওয়া উচিত সেটা হচ্ছে তাদের আমানতের সুরক্ষাটা নিশ্চিত করতে পারে কিনা। আমরা যেহেতু এই মুহূর্তে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, গণতান্ত্রিক সরকার, তাদের প্রতি আস্থা রাখার জন্য জনগণকে আমরা আহ্বান জানাতে চাই। কারণটা হচ্ছে সরকার এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ হয়তো নেবে না যে পদক্ষেপের দ্বারা জনগণ ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ সরকারি তহবিল থেকে তথা এই বাজেট থেকে অর্থায়ন করে অথবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা ছাপিয়ে আসলে কিন্তু ব্যাংক ব্যবস্থাকে মানে টিকিয়ে রাখার সক্ষম মানে সম্ভাবনা খুবই কম। সেই দিক থেকে জনগণ যাতে ব্যাংকের প্রতি আস্থাশীল হয়, সেই লক্ষ্যে সরকার হয়তো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা মনে করি। জনগণকেও আমরা বা গ্রাহকদেরকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা কিছুটা ধৈর্য ধরুন এবং সরকারের যে সিদ্ধান্তগুলো আছে সেখানে ভালো সিদ্ধান্তে আপনারা সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের কতটা উদ্যোগ দেখছেন? আমরা দেখেছি জুলাইয়ের অভ্যুত্থানের পর, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর বিভিন্ন ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হলো, নতুন করে পর্ষদ গঠন করা হয়েছে। সেখানেই কি সরকারের দায়িত্ব শেষ হয়ে গেল, নাকি শৃঙ্খলা ফেরাতে যে অঙ্গীকারগুলো সরকার দিয়েছিল সেই ধারাবাহিকতা কতটা এগিয়েছে? না, আমরা কিন্তু বারবার বলে আসছি যে ব্যাংক কমিশন বা ব্যাংকিং কমিশন, স্বাধীন ব্যাংকিং কমিশন হওয়া উচিত। বাংলাদেশের ব্যাংকিং দেখুন যে আসলে সারা বিশ্ব থেকে তো বিচ্ছিন্ন হিসেবে চলতে পারে না। আমাদের যখন র্যাঙ্কিংগুলো পড়ে যায়, ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যায়, এর অর্থ হচ্ছে যে আমরা বৈদেশিক বাণিজ্যে কিন্তু পিছিয়ে পড়ি। আমাদের ব্যাংকগুলো যখন এলসি ওপেন করে, এটা কিন্তু বাইরের দেশে এটা মূল্যায়িত হয় না, এবং এখান থেকে অন্যান্য যে ডকুমেন্টগুলো ইস্যু করা হয় বাইরের দেশসমূহ তারা এটাকে মূল্যায়ন করতে হয়তো গড়িমসি করতে পারে। সুতরাং একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা তথা অর্থ ব্যবস্থা গড়ে তোলার জন্য আরেকটা বিষয় যে প্যারালাল যে ফাইন্যান্সিং গ্রাউন্ড আছে, পুঁজিবাজার বাংলাদেশে নেই বললেই চলে, বন্ড মার্কেট নেই বললেই চলে। জনগণের কিছুটা আস্থার জায়গা যেটা, সেটা হচ্ছে যে আর্থিক বাজার তথা হচ্ছে ব্যাংকিং মার্কেট। সুতরাং এই ব্যাংকিং খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সরকারের যে মহাপরিকল্পনা আছে আগামী 8 থেকে 10 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির যে ভিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাকে অ্যাচিভ করার জন্য একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা কিন্তু আসলে বিকল্প নেই। আমরা যেটা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম শুরু করেছিল, সেই সংস্কার কার্যক্রমগুলোকে বর্তমান গণতান্ত্রিক সরকারও এগিয়ে নিয়ে যাবে, এবং সেই সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তিশালী স্বাধীন ব্যাংকিং কমিশন করা যেতে পারে, যেখানে আইন কানুনের যে দুর্বলতা আছে, ফাঁকফোকর আছে, এবং ব্যাংকিং ব্যবস্থায় যে সুশাসনের ঘাটতি আছে, সেটা পূরণের জন্য ব্যাংকিং কমিশন সময়ে সময়ে যে সুপারিশ করবে, সরকার যদি সেগুলো প্রতিপালন করে, আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাংকিং খাত অচিরেই হয়তো ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। আবার যদি একটু ইসলামী ব্যাংক প্রসঙ্গে আসতে চাই, ইসলামী ব্যাংকের পুরনো মালিকদের মালিকানা ফেরত পাওয়ার একটা বিষয় রয়েছে, যেটা আদালতের উপরে নির্ভর করছে। আদালতের পক্ষে রায় গেলে তারা আবার মালিকানা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, এবং আদালতের রায় যদি তাদের বিপক্ষে যায়, মালিকানাটা তারা ফেরত পাবে না। স্পষ্ট করে বলবেন যে কাদের মালিকানা? পুরনো মালিক যারা ছিলেন, সর্বশেষ তো এস আলম গ্রুপ ছিলেন, তাদের পূর্ববর্তীর মালিকের কথা বলছি। যদি সেটা সম্ভব হয়, তাহলে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ কেমন হতে পারে, কোন দিকে? এখানে দেখুন, দুইটা দিক এখানে লক্ষ্য করা এখানে যাচ্ছে। আমরা একটা বিষয় কিন্তু ভুল বুঝি, এটা আপনাদের জাতীয় একটি প্রচার মাধ্যম, এর মাধ্যমে স্পষ্ট করে আমরা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে স্পষ্ট করে বলতে চাই যে এ ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু জনগণের প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, পাবলিক লিমিটেড কোম্পানি,
তো সুতরাং একটি পাবলিক লিমিটেড কোম্পানির সুনির্দিষ্ট কোনো দল মত গোষ্ঠী এরা কিন্তু আসলে মালিক দাবি করতে পারেন না। তারা হতে পারেন যে উদ্যোক্তা শেয়ার হোল্ডার ছিলেন, তারা হয়তো পরিচালনা পর্ষদে মেজরিটি শেয়ার হোল্ড করেন, পরিচালক হিসেবে আসতে পারেন, চেয়ারম্যান হিসেবে থাকতে পারেন। কিন্তু সামষ্টিকভাবে যখন মালিকানার কথা বলি, এই মালিকানা কিন্তু অনেক শেয়ার হোল্ডার, সাধারণ বিনিয়োগকারী যারা আছেন, সাধারণ শেয়ার হোল্ডার যারা আছেন, তারা কিন্তু এই প্রতিষ্ঠানের মূল মালিক। তো সুতরাং এই মালিকানার যে হিসাবটা আমরা সময়ে সময়ে বলি যে অমুক গ্রুপের ব্যাংক, অমুক ব্যক্তির ব্যাংক, অমুক প্রতিষ্ঠানের ব্যাংক, অমুক দলের ব্যাংক, অমুক বিশেষ ধর্মবিশ্বাসী দলের ব্যাংক, এরকম কিন্তু আসলে বলাটা আসলে জনগণের কাছে রং মেসেজ যায়। আমরা মনে করি, প্রত্যাশা করি, যেহেতু আপনি যেটা বলেছেন যে আদালতে এই মুহূর্তে এই বিষয়টি বিচারাধীন, আমরা প্রত্যাশা রাখব আমাদের বিজ্ঞ আদালত এই মর্মে সিদ্ধান্ত নেবেন যেটা হচ্ছে দেশ ও জাতির কল্যাণে আসলে ভালো কিছু বয়ে নিয়ে আসে। এমন কোনো সিদ্ধান্ত আসলে যেটা জনগণের মধ্যে একটা ব্যাড রিপারকিউশন হবে, জনগণের অনাস্থার পরিবেশ সৃষ্টি হবে, আমরা মনে করি সেই ধরনের হয়তো রায় মাননীয় বিচারাঙ্গন থেকে হয়তো আসবে না। একটা ছোট করে শেষ প্রশ্ন করতে চাই। আগামী বাজেটে বেসরকারি ব্যাংকিং খাতের উপরে একটা সরকারের ঋণ নির্ভরতার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো বর্তমানে যা ব্যাংকিং খাতের পরিস্থিতি বা যে বেসরকারি ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে, এই সময় সরকার যদি বেসরকারি ব্যাংকগুলোর উপরে বা ব্যাংক খাতের উপরে ঋণ নির্ভর হয়ে যায়, তাহলে বেসরকারি বিনিয়োগ কমার সম্ভাবনা দেখছেন কিনা? সম্ভাবনা আছে। এই মুহূর্তে আমাদের বেসরকারি খাতে ঋণ প্রবাহ প্রায় 4% ঘরে, যেটা অনেক কম। কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমাদের দেশে কিন্তু কর জিডিপি রেশিও যেটা আছে, সরকারের তো নিজস্ব কোনো অর্থায়নের উৎস নাই। সরকারের অর্থায়নের উৎস সেটা হচ্ছে রাজস্ব আহরণ। তো 6,95,000 কোটি টাকার যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, সেটাও আমাদের বিদ্যমান যে কর জিডিপি অনুপাত আছে সেটাও কিন্তু আসলে উচ্চাভিলাষী, নাম্বার 1। নাম্বার 2 বলতে হবে, তাহলে এই যে 2,43,000 কোটি টাকার যে বাজেট ঘাটতি, এই ঘাটতিটা সরকার তাহলে কিভাবে পূরণ করবে? সরকারের এই বাজেট ঘাটতি পূরণের জন্য 2,43,000 কোটি টাকার মধ্যে এর প্রায় অর্ধেক 1,17,000 কোটি টাকা বা কাছাকাছি পরিমাণ অর্থ তারা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক বা ব্যাংকিং চ্যানেল থেকে ধার করতে চাচ্ছেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যদিও এটার একটা ক্রাউডিং আউট ইফেক্ট আছে, যে সরকার যদি ঋণ গ্রহণ করে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যেতে পারে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেলে হয়তো যে বিনিয়োগ প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, জিডিপি প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, সেটা অ্যাচিভ করা কিছুটা দুষ্কর হতে পারে। তবে এই অর্থ যেহেতু সরকার অথবা বেসরকারি উইদিন দ্য ইকোনমিতে সার্কুলেট হবে, তাহলে আলটিমেটলি ম্যাক্রো ইকোনমিক কোনো ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হবে বলে আমরা মনে করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।